হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক আইডিয়া অফ ফ্রেজ এন্ড ক্লজ এটা নিয়ে আলোচনা করব। এখন বিষয় হচ্ছে, আমি পূর্বের ভিডিওতে টোটাল 12টা বেসিক ভিডিও দিয়েছি। হ্যাঁ, আপনাদের যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা বেসিক ইমপ্রুভ করার জন্য ট্রাই করতেছেন, হ্যাঁ, এলোপাতারি ভিডিও না দেখে আমার এই সিকোয়েন্সলি ভিডিও দেখবেন। এখন আপনি যদি সিকোয়েন্সলি ভিডিও না দেখেন, যেমন আজকের ক্লাসে আমি যা পড়াবো, ফাইনিট নন ফাইনিট এগুলো দিয়ে আলোচনা করব, তো সেক্ষেত্রে এগুলো আপনি কিছুই বুঝবেন না। তো আপনি যদি পূর্বের ক্লাসগুলো সিকোয়েন্সলি দেখেন, যখন এই ক্লাসটা করবেন তখন দেখবেন এটা অটোমেটিকলি ইজিলি বুঝতেছেন। আপনি ফ্রেজ এবং ক্লজ সারা জীবনের এই জীবনে কোনোদিন আর ভুলবেন না। আশা করি সিকোয়েন্সলি দেখতে হবে। এখন আপনি আজকে ফ্রেজ ক্লজ পড়লেন, আরেকদিন গিয়ে পড়লেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাইলে হয় না। বিশেষ করে আমি এই ক্লাসে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা পড়াবো না, বাট আপনি যদি ক্লজ সম্পর্কে আইডিয়া থাকে, হ্যাঁ, ক্লজ হচ্ছে 3 প্রকার, তো এই 3 প্রকার থেকে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড গুলা ইজিলি বের করতে পারবেন। বাট আমি যেহেতু বেসিক আইডিয়া দিচ্ছি, কারণ পরবর্তীতে আমি ধাপে ধাপে আগাবো, তো সেক্ষেত্রে এখানে ডিটেলস আলোচনা না করে আমি শুধু জাস্ট বেসিকটা আপনাকে বোঝাই দিব যে এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা একটা ক্লজ, যেন আপনি বুঝতে পারেন। খুব সম্ভব আপনি যেন ধরতে পারেন যে এটা ফ্রেজ হতে পারে, এটা ক্লজ হতে পারে। তো এই ভিডিওতে আমি আলোচনা করতেছি বেসিক আইডিয়া অফ ফ্রেজ এন্ড ক্লজ। দেখেন, ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দের সমষ্টি, ঠিক আছে, এবং ক্লজ অর্থও হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি। তার মানে দুইটাই হচ্ছে একগুচ্ছ শব্দ সমষ্টি। দেখেন, এখন দুইটাই যদি একগুচ্ছ শব্দ সমষ্টি হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা ফ্রেজ এবং কোনটা ক্লজ? আমরা সিম্পলি একটা জিনিস মাথায় রাখবো, ঠিক আছে। দেখেন, একটা কলমে কখনো কি গুচ্ছ হয়? একটা কলমে না। তার মানে অনেকগুলো শব্দ মিলে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, দুই বা তার অধিক শব্দ অধিক ওয়ার্ড মিলে একটা গুচ্ছ হয়। তার মানে আমি যদি বলতেছি এক গুচ্ছ, এখানে তার মানে একটা শব্দে একটা ফ্রেজ বা একটা ক্লজ হইতে পারে না। তার মানে এক গুচ্ছ শব্দ হওয়া লাগবে। যেমন আপনি যদি গোলাপ ফুল নেন, কাউকে গোলাপ ফুল দিতে চান না, প্রেমিকা বা প্রেমিকাকে যদি কি করতে চান, গোলাপ ফুল দিতে চান, তার মানে একটা ফুল তো আর গুচ্ছ হয় না। আপনি গিয়ে দোকানদারকে কি বলবেন যে মামা এক গুচ্ছ ফুল দেন, তার মানে আপনাকে একটা ফুল দিয়ে কি বলবে? এক গুচ্ছ বোঝাচ্ছে না, বোঝায় না। তার মানে এক গুচ্ছ মানে অনেকগুলো মিলে হয়, তার মানে হইতে পারে দুইটা বা তার বেশি। তো দেখেন, আমরা পেলাম ফ্রেজ মানে এক গুচ্ছ শব্দ, ক্লজও হচ্ছে এক গুচ্ছ শব্দ। আচ্ছা, তো এখানে আমরা দেখতেছি ফ্রেজ এক গুচ্ছ শব্দ বলতে দুইটা যদি সেম হয়, তাহলে এটার মধ্যে পার্থক্যটা কি দেখেন। তার মানে আমাদের এক গুচ্ছ শব্দের সমষ্টি থাকবে, তারপর এইখানে ফাইনিট ভার্ব থাকে না। দেখেন কি বলতেছে, ফাইনিট ভার্ব থাকে না। এই যে আমি এখন বললাম ফাইনিট ভার্ব থাকে না, আপনাকে যে আমি বলতেছি, আপনি যেহেতু আমার আপনি এখন হয়তো অনেকেই ফাইনিট ভার্ব কি এটাই জানেন না। তো ফাইনিট ভার্ব যদি না চিনেন, তাহলে কিভাবে বুঝবেন যে কোনটা ফ্রেজ কোনটা ক্লোজ? তার মানে ফ্রেজে কি থাকে না? ফাইনিট ভার্ব থাকে না। দেখেন বলছে নন ফাইনিট থাকতে পারে, তার মানে নন ফাইনিট হতে পারে। আমাদের যদি ফ্রেজ হয়, তার মানে যদি নন ফাইনিট ভার্ব থাকে, ভার্ব দিয়ে যদি গঠিত হয় কোনো ফ্রেজ, তাই যদি গঠিত হয় কোনো সেন্টেন্সের মতো, তাহলে আপনি বুঝবেন যে এটা ফ্রেজ হতে পারে। আচ্ছা, আমরা যখন এক্সাম্পল দেব, তো এই বিষয়গুলো ইজি হয়ে যাবে। তার মানে কি বলছি, একগুচ্ছ শব্দ হবে, ফাইনিট ভার্ব থাকে না, ফাইনিট ভার্ব থাকবে না, কিন্তু নন ফাইনিট থাকতে পারে। তার মানে ডিটারমিনার থাকতে পারে। এখন ডিটারমিনার মানে কি? মানে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। তার মানে ডিটারমিনার মাথায় রাখবেন যে ডিটারমিনার হচ্ছে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল। এই তিনটা জিনিস আপনি মনে রাখেন, তাইলেই হবে। আমি যখন পরবর্তী টপিকগুলোতে আগাবো, তখন এইগুলো মোটামুটি আলোচনা হয়ে যাবে আস্তে আস্তে। তার মানে সংখ্যা, পরিমাণ, আর্টিকেল মানে কি জানেন? মানে কাইন্ড অফ যে ওয়ার্ড গুলো দ্বারা কোনো সংখ্যা বোঝাবে, কোনো পরিমাণ বোঝাবে, আর আর্টিকেল গুলো, এগুলোকে আমরা ডিটারমিনার বলবো, ঠিক আছে। ডিটারমিনার সাধারণত অ্যাডজেক্টিভের মতো কাজ করে। এই যে দেখেন, আমরা এখানে বলতেছি ডিটারমিনার প্লাস নাউন, তার মানে ডিটারমিনারের পরে সর্বদাই নাউন বসে, ঠিক আছে। তার মানে নাউনের পূর্বে যদি কোনো ওয়ার্ড থাকে, তাহলে আপনি সেটা যদি সংখ্যা, পরিমাণ, আর্টিকেল বোঝায়, তাহলে আপনি বুঝবেন যে সেটা হয়তো বা ডিটারমিনার হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো দেখেন না কি বলতেছি, ফ্রেজে নাউন থাকবেই। ফ্রেজে কি থাকবে? একটা নাউন থাকবে, নাউনের অস্তিত্ব ফ্রেজের মধ্যে থাকবেই, ঠিক আছে। আচ্ছা, তো এখানে উদাহরণ দেখতেছি আমরা কি কি। দেখেন, দিস মানে উদাহরণ বা এক্সাম্পল। তার মানে এ গুড বয়, আমি দেখেন এ গুড বয় একটা শব্দগুচ্ছ। দেখেন তো এখানে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই। তার মানে এটা একটা ফ্রেজ, ঠিক আছে। দেখেন এ গুড গার্ল, আমি বলতেছি এখানে কোনো ভার্ব নাই। দেখেন দা স্কুল, এই যে দা হচ্ছে একটা ডিটারমিনার, এখানে আপনি আর্টিকেল বলতে পারেন, বাট যদি বলি পার্টস অফ স্পিচ অনুসারে তো আর্টিকেল হয় না, তাই না? তার মানে নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আপনার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিসিএস বা আদার্স জব এক্সামে এগুলো সাধারণত পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় আসে। তার মানে হিয়ার দা ইজ হুইচ কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। তার মানে এটা যেহেতু নাউনের পূর্বে বসছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে দেখেন এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এই দুইটা মিলে কি একটা ফ্রেজ হলো। আচ্ছা, তারপর দেখেন দ্য ব্লু আই,
দেখেন দ্য ব্লু আই, এই দা হচ্ছে একটা ডিটারমিনার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে কি আই হচ্ছে একটা নাউন, তাই না? তার মানে দেখেন একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড মিলে এখানে কি একটা শব্দগুচ্ছ হয়েছে, দ্য ব্লু আই, এটা একটা ফ্রেজ। তো এই ফ্রেজটা দেখেন এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ডিটারমিনার। তো মডার্ন ইংলিশে ডিটারমিনারকে আলাদাভাবে আলোচনা করা হয়। মডার্ন ইংলিশে আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে 11 প্রকার, কিন্তু আমরা ট্রেডিশনাল ইংলিশে পড়ে আসছি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, ঠিক আছে? তো এখানে আমরা তখন এটা হয় কি ডিটারমিনার, তখন বলতে হবে ডিটারমিনার, যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ আছে। আর এখানে যেহেতু অ্যাডজেক্টিভ নাই, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? নাউনের পূর্বে এটা অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ আছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হইতে পারে না, তার মানে এটা হচ্ছে একটা ডিটারমিনার। আর কারণ হচ্ছে মডার্ন ইংলিশ এটাকে ডিটারমিনার বলা হয়। আচ্ছা, আর ডিটারমিনার হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ। দেখেন এ বিল্ড হাউস, এই যে হাউস হচ্ছে একটা কি, হাউস হচ্ছে নাউন, নাউনের পূর্বে দেখেন এটা V3। আপনারা যারা হচ্ছে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্বের ক্লাসগুলো করেন নাই, তারা তো এটা বুঝবেন না এটা কেন V3, অনেকেই বুঝবেন না, আবার অনেকেই তো জানেন বিল্ড হচ্ছে V3। দেখেন এটা V3 বসছে, বাট কার আগে বসছে বলেন তো? এই যে নাউনের পূর্বে বসছে। কিন্তু আমি যে যখন পড়েছিলাম ফাইনিট এবং নন ফাইনিট ভার্বগুলো, সেখানে বলেছিলাম নন ফাইনিটের আলোচনার মধ্যে যে V3 কাইন্ড অফ কি পার্টিসিপল। তো দেখেন নাউনের পূর্বে পার্টিসিপল মানে পার্টিসিপল পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? এই পাস্ট পার্টিসিপলটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, বলেছিলাম, মনে আছে? দেখেন, আর যদি ক্লাসগুলো মনে না থাকে তাহলে তো হবে না ভাই, নোট করবেন, ক্লাসগুলো করবেন, তারপর না বুঝলে কমেন্ট করবেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিব, ঠিক আছে? দেখেন এ বিল্ড হাউস, তার মানে এটা হচ্ছে একটা ফ্রেজ। দেখেন এখানে কোনো ভার্ব আছে? কোনো ভার্ব নাই, কারণ দেখেন এটা নাউনের পূর্বে বসছে, মানে এটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এ ডেস্ট্রয়েড রুম, তার মানে দেখেন রুম হচ্ছে নাউন, নাউনের পূর্বে বসছে হচ্ছে একটা V3, তার মানে নাউনের পূর্বে যেটা বসছে এটা V3, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ওই ক্লাসে বলেছিলাম যে V3 অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। দেখেন এখন অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এই যে নাউনের, দেখেন এই হাউসটা কিরকম, নির্মাণকৃত হাউস, এ বিল্ড হাউস, নির্মাণকৃত হাউস, ঠিক আছে? বা নির্মিত বাড়ি। এ ডেস্ট্রয়েড রুম, একটা ভঙ্গুর রুম, ডেস্ট্রয়েড মানে হচ্ছে ভঙ্গুর, তো মানে ভঙ্গুর, এটা একটা অ্যাডজেক্টিভ বোঝায়, যে রুমের একটা অবস্থা বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ কাকে বলে মনে আছে? যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝাবে। দেখেন এই রুমটার একটা অবস্থা বোঝাচ্ছে, দেখেন এই হাউসটার একটা অবস্থা বোঝাচ্ছে। এ রানিং ট্রেন, এই ট্রেনের একটা অবস্থা বোঝাচ্ছে এই রানিং দ্বারা। দেখেন রান হলো ভার্বের সাথে আইএনজি হলো, তাই না? দেখেন তার মানে রানিং হচ্ছে V3, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে হচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের সাধারণত কি বলেন তো, নন ফাইনিটের প্যাটার্নে পড়ে। দেখেন তো নন ফাইনিট প্যাটার্ন গুলো মনে আছে? V3 ভার্ব আইএনজি 2+V1, এগুলো নন ফাইনিটের প্যাটার্নে পড়ে। দেখেন তার মানে V3, নাউনের আগে V3 বসলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। দেখেন এই নাউনের আগেও আরেকটা ভার্ব আইএনজি বসছে, এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, মানে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বলা হবে, ঠিক আছে? আর যদি নাউনের কাজ করতে তাহলে কি হতো? নাউনের কাজ করলে সেটা হচ্ছে জিরান। আচ্ছা, তো আমরা মোটামুটি শিখলাম যে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দের সমষ্টি। হ্যাঁ, এখানে ফাইনিট ভার্ব থাকে না। দেখেন এইগুলা কিন্তু ফাইনিট ভার্ব না। যারা নন ফাইনিটের ক্লাসগুলো করেন নাই, আমি ভাই ধাপে ধাপে আগাচ্ছি, আপনাকে ধূপধাপ ক্লাস দিয়ে দিলাম, আপনি বুঝলেন না, আজকে পড়লেন কালকে ভুলে গেলেন, তাইলে ভাই তো হইল না। আমি একটু ইউনিক ভাবে পড়াতে চাচ্ছি, আপনারা পাশে থাকবেন আর বেশি বেশি কমেন্ট করবেন। আপনি যদি কমেন্ট করেন তাহলে আমার তো রিচ বাড়ে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ফ্রেজগুলো, আশা করি ফ্রেজগুলো বুঝতে পারছেন যে ফ্রেজগুলো কিভাবে গঠিত হয়। আর এটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, এটা কেন V3, এটা V3টা কেন নন ফাইনিট, মানে এইটা কেন এখানে বসছে, এখানে বসেও কেন এটা সেন্টেন্সের মতো হচ্ছে না? দেখেন নাউনের আগে বসে নাউনের একটা অবস্থা বোঝাচ্ছে। আমি পূর্বের ফাইনিট নন ফাইনিটের ক্লাসে আমি বলেছিলাম যে এই V3 গুলা অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেন্টেন্সে বসে, ঠিক আছে? দেখেন এই যে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তার মানে নাউনের অবস্থা সম্পর্কে বলতেছে। এই দেখেন রানিং, মানে এর রানিং ট্রেন, মানে একটা চলন্ত ট্রেন। এই দেখেন ট্রেনটা কিরকম চলন্ত, ঠিক আছে? দেখেন নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, যে নাউন সম্পর্কে তথ্য দিবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লজ কাকে বলে। দেখেন ক্লজও হচ্ছে একগুচ্ছ শব্দের সমষ্টি, ঠিক আছে? ক্লজও কি, আমরা কিন্তু বেসিক আলোচনা করতেছি, ক্লজ কিন্তু ডিটেলসে আলোচনা করতে হবে, বাট এটা আমি পরবর্তী ক্লাসগুলোতে করবো। আপাতত বেসিক বিষয়গুলো আপনি যেহেতু বেসিক শিখতেছেন, বেসিক মানে যদি আপনি সবগুলো একসাথে শিখে ফেলেন তাহলে তো আর বেসিক শেখা হলো না, ওইগুলো পরবর্তীতে শিখাবো, ঠিক আছে? তার মানে ক্লজ হচ্ছে কি একগুচ্ছ শব্দের সমষ্টি। এটা হচ্ছে ফাইনিট ভার্ব থাকবেই, কি থাকবে? দেখেন ক্লজে একটা ফাইনিট ভার্ব থাকবে। এখন ফাইনিট ভার্ব মনে আছে কি কি?
ফাইনাইট ভার্ব মানেই তো মেইন ভার্ব অথবা অক্সিলারি ভার্ব, তার মানে মেইন ভার্ব অথবা অক্সিলারির ভার্বের পার্টের কোনো অংশ এখানে থাকতে হবে। যেমন হচ্ছে দেখেন কাইন্ড অফ, এই যে দেখেন আমি আপনাকে বেসিক শেখাচ্ছি, এটা কিন্তু এভাবে সেন্টেন্স গুলো হয় না, ক্লজ গুলোকে এভাবে আমরা আলোচনা করতে পারি না, বাট আপনি জাস্ট খালি বেসিক বোঝার জন্য, আপনার জন্য বেসিকটা ক্লিয়ার হয়, আপনি যেন বুঝতে পারেন যে এটা একটা ক্লজ, এটা একটা ফ্রেজ, সেই জন্য আমি এভাবে পড়াচ্ছি। দেখেন তার মানে ক্লজ হচ্ছে কি, দেখেন তো হি ইজ আ বয়, এটা একটা সেন্টেন্স, বাট এটা আমি আপনাকে আপনি ধরে নেন এটা একটা ক্লজ, ঠিক আছে। দেখেন ক্লজ মূলত কি হয় জানেন, একটা সেন্টেন্স থাকবে, একটা সেন্টেন্সের একটা অংশ থাকবে, ঠিক আছে, একটা মানে ফ্রেজ যুক্ত আর একটা পার্ট থাকবে, ঠিক আছে, একটা ফ্রেজ থাকবে, একটা পার্ট থাকবে, তখন এগুলো ক্লজ হয়। আর একটা সেন্টেন্স, তাহলে তো ক্লজ যে টপিক, এই টপিকটা মানে সেন্টেন্সেরও যে টপিক আছে সেটা তো আর আসতো না। ক্লজ একটা টপিক, সেন্টেন্সের একটা টপিক, যেমন হি ইজ এ বয়, এটা একটা সেন্টেন্স, কিন্তু এটা কাইন্ড অফ একটা সেন্টেন্সে, মানে একটা ফুল একটা সেন্টেন্সে বসে একটা ফ্রেজ থাকে, একটা ক্লজ যুক্ত বা দুইটা ক্লজ যুক্ত হয়ে বিভিন্ন ফ্রেজ গঠিত হয়, মানে সরি বিভিন্ন ক্লজ গঠিত হয়। আচ্ছা দেখেন আপনি আপাতত এইগুলা বেসিক যা পড়াচ্ছি তা মাথায় রাখেন, পরবর্তীতে যখন আমি ক্লাস নিব তখন আশা করি আপনার ক্লজ সম্পর্কে কোনো প্রবলেম হবে না। দেখেন তার মানে ক্লজে কি চিনলাম, যে একগুচ্ছ শব্দ সমষ্টি থাকবে, তার মানে একটা ওয়ার্ডে তো হয় না, তো একগুচ্ছ শব্দ সমষ্টি থাকবে, এখানে ফাইনিট ভার্ব থাকবেই, ঠিক আছে, ফাইনিট ভার্ব থাকাই লাগবে। যেমন হি ইজ, তো এখানে ফাইনিট ভার্ব বুঝতেছেন, যারা ইজ কেন ফাইনিট ভার্ব সেটা যদি না বুঝে থাকেন তাহলে পূর্বের ক্লাস দেখবেন। হি ইজ আ বয়, এটা একটা ক্লজ। ডু ইট, দেখেন ডু মেইন ভার্ব, যেহেতু ডু একটা মেইন ভার্ব, এটাও কাইন্ড অফ একটা ক্লজের মধ্যে পড়ে, ঠিক আছে। আচ্ছা আপনাকে আমি কি বলতেছি, এইগুলোকে আমি ডিরেক্ট ক্লজ বলতে পারি না, বাট এগুলো একটা সেন্টেন্স হয়, বাট আমরা যেহেতু বেসিক পড়তেছি আপনাকে শিখাচ্ছি যে এই যে ইজ থাকার কারণে এটা যেহেতু ফাইনিট ভার্ব, তার মানে এটা একটা ক্লজ হতে পারে, এখানে অন্য অংশ থাকবে, ঠিক আছে, অন্য অংশ থাকার ফলে এটা ক্লোজ হবে। আচ্ছা দেখেন ডু ইট, ঠিক আছে, এটা হচ্ছে এখানে যেহেতু মেইন ভার্ব আছে, তার মানে এটাও একটা ক্লোজ, ঠিক আছে। আচ্ছা তো দেখেন ফ্রেজ ভার্সেস ক্লোজ, আমরা ফ্রেজ এবং ক্লোজ কয়েকটা লিখেছি যেন আপনি ইজিলি বুঝতে পারেন। দেখেন গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া, দেখেন গোয়িং, গোয়িং হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি হচ্ছে, দেখেন এখানে কোনো সাবজেক্ট আছে, সাবজেক্ট নাই, ঠিক আছে। দেখেন রিড দ্য বুক, রিড এটা হচ্ছে আমাদের ভার্ব দিয়ে শুরু হচ্ছে, দেখেন রিড দ্য বুক এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা যখন সেন্টেন্স গুলো পড়বো তখন হচ্ছে এই দেখেন ভার্ব দিয়ে সেন্টেন্সটা গঠিত হচ্ছে, তার মানে এটা মেইন ভার্ব দিয়ে করে, রিড দ্য বুক মানে বইটি পড়ো, ঠিক আছে। আচ্ছা হি রিডস এ বুক, দেখেন এটা একটা সেন্টেন্স, তার মানে ধরতে পারি, ধরে নিচ্ছি এটা আমরা একটা যেহেতু এখানে একটা মেইন ভার্ব আছে, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লোজ, ঠিক আছে। এখানে সাবজেক্ট আছে, কিন্তু সব সাবজেক্টে কি উজ্জ আছে, এখানে একটা সাবজেক্ট হচ্ছে ইউ। এখন ইউ কেন উজ্জ আছে, কারণ হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটা সাবজেক্টটা উজ্জ থাকে, ঠিক আছে। আমরা যখন পরবর্তী ক্লাসগুলো নিব সেই ক্লাসে আমি হচ্ছে বেসিক ক্লাসে হচ্ছে সেন্টেন্স আলোচনা করব, সেন্টেন্স আলোচনা করলে আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তার মানে রিড দ্য বুক, এখানে যেহেতু মেইন ভার্ব আছে তার মানে এটা একটা ক্লোজ, ঠিক আছে। দেখেন আমি লিখছি রানা ওয়েন্ট দেয়ার, এই যে দেখেন ওয়েন্ট একটা ভার্ব, তার মানে এই যে দেখেন এটা ওয়েন্ট কি ভার্ব, ফাইনিট ভার্ব, তার মানে ফাইনিট ভার্ব আছে মানে বুঝতেছেন যে এটা একটা ক্লজ, ঠিক আছে। দেখেন প্লেইং বয়, এ প্লেইং বয়, কি বলতেছি, এ প্লেইং বয়, দেখেন এই বয়টা কিরকম বয়, এই যে দেখেন এর বয়ের আগে যে নাউনের আগে কি বসছে, ভার্ব আইএনজি যুক্ত হয়ে বসছে, তার মানে এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, মানে এটা প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে। এই বয়ের একটা মানে খেলারত ছেলেটি, ঠিক আছে, খেলারত ছেলেটি মানে যে খেলতেছে সেই ছেলেটি আর কি, এরকম বোঝাচ্ছে। তার মানে প্লেইং ক্রিকেট খেলা, দেখেন এই ক্রিকেট, এই যে ক্রিকেটের একটা অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে, ক্রিকেট সম্পর্কে তথ্য দিচ্ছে, প্লেইং ক্রিকেট খেলা। তার মানে গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়া, ঠিক আছে। দেখেন এটা ভার্ব আইএনজি না, নন ফাইনিটেড প্যাটার্নে পড়তেছে না, নন ফাইনিটেড প্যাটার্ন, দেখেন এটা নন ফাইনিটেড প্যাটার্ন, এটাও নন ফাইনিটেড প্যাটার্ন। মনে আছে নন ফাইনিটেড প্যাটার্ন গুলো কি কি, মানে ভার্ব আইএনজি, ঠিক আছে, V3 2+V1, ঠিক আছে না, 2+V1, এগুলো হচ্ছে নন ফাইনিটেড প্যাটার্ন। দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে, কোনো সাবজেক্ট নাই, আর আমরা জানি সাবজেক্টের পরে সরাসরি নন ফাইনিট বসতে পারেন, তার মানে এটা একটা কি, এটা একটা ফ্রেজ, ঠিক আছে। এখানে নন ফাইনিট ভার্ব আছে, তার মানে কি এটা একটা ফ্রেজ, আর এখানে ফাইনিট ভার্ব আছে, তার মানে এটা একটা ক্লজ, এটা ক্লজ, এটা ক্লজ। এইখানে নাউনের পূর্বে আছে এবং এটা একটা ডিটারমিনার, তার মানে এটা হচ্ছে একটা কি, একটা ফ্রেজ, এটা একটা প্লেইং ক্রিকেট, এটা একটা ফ্রেজ, এই যে নাউনের পূর্বে বসছে, ঠিক আছে। দেখেন গোয়িং টু স্কুল, এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নন ফাইনিট ভার্ব, দেখেন নন ফাইনিট। তো আশা করি এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছেন। পরবর্তীতে আমি হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ সম্পর্কে আলোচনা করব। তো আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সবার জন্য ভালোবাসা।